সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে চলছে ব্যক্তিগত আক্রমণের প্রতিযোগিতা। ট্রাম্প পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে কমলাকে আক্রমণ করেন বামপন্থী ও উন্মাদ বলে। এর জবাবে ট্রাম্পকে কাপুরুষ আখ্যায়িত করেছেন কমলা হ্যারিস। ট্রাম্প তার বক্তব্যের শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর মূল্যস্ফীতি ডেকে আনার অভিযোগ শুরু করেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল্যস্ফীতির বিষয়টি দুই প্রার্থীর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। মূল্যস্ফীতি নিয়ে কথা শুরু করলেও দ্রুতই কমলা হ্যারিসের হাসি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে উপহাস শুরু করেন ট্রাম্প। এক পর্যায়ে তিনি টাইম সাময়িকীর প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনা করে বলেন, কমলার চেয়ে প্রচ্ছদে তাকে বেশি সুন্দর দেখায়। ট্রাম্পের উপদেষ্টা ও প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকেরাও এখন কমলার আকস্মিক উদ্দীপ্ত প্রচার নিয়ে উদ্বেগে রয়েছেন। অনেকেই ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যাতে তিনি কমলাকে ব্যক্তিগত আক্রমণ না করেন। এতে অনেক দোদুল্যমান ভোটারের মন ঘুরে যেতে পারে। তবে ট্রাম্প কোনো কথায় কান দিচ্ছেন না। তিনি তার বক্তব্যে বলেছেন, আমাকে অনেকেই খারাপ ভাষা বলতে না করেন, বলেন কাউকে নির্বোধ না বলতে, কেউ কেউ বলেন তাকে উন্মাদ না বলতে, কিন্তু আমি তাদের বলি সে তো উন্মাদ। এর আগে পেনসিলভানিয়ায় আরেকটি সমাবেশে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কমলা হ্যারিসকে হারানো সহজ হবে তার পক্ষে। জনমত জরিপগুলো বলছে গত কয়েক সপ্তাহে সমর্থন বেড়েছে কমলা হ্যারিসের। জাতীয়ভাবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 8টি অঙ্গরাষ্ট্রে তিনি দ্রুত ট্রাম্পের সাথে ব্যবধান কমিয়ে আনছেন। নভেম্বরের 5 তারিখে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ওই দিন জো বাইডেনের উত্তরসূরি বেছে নেবেন মার্কিন ভোটাররা। আগামী বছর জানুয়ারি মাসের 20 তারিখ দায়িত্ব নেবেন নতুন প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 17তম দিন রবিবার গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় দখলদার সেনাদের উপর একটি সংঘবদ্ধ আক্রমণ চালিয়েছে হামাসের যোদ্ধারা। তাল আল হাওয়ার ইউনিভার্সিটি কলেজ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি বহরের ওপর কয়েক দিক থেকে আক্রমণ করে যোদ্ধারা। আকস্মিক ওই আক্রমণে হতাহত হয় বেশ কিছু সেনা। এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। গাজা সিটির দক্ষিণ দিকের ওই এলাকাটিতে আগে থেকেই সেনাদের চলাচলের ওপর নজরদারি করা হয় এবং সে অনুযায়ী অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। ভিডিও শুরুতে দেখা যায় আল কাসামের যোদ্ধারা এলাকাটির বিভিন্ন পয়েন্টে স্থান নেয়। একজন যোদ্ধা বলেন তিনি হামাসের 2024 সালে যোগ দেয়া যোদ্ধাদের একজন। এই যোদ্ধারা ইসরায়েলের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠবে। এই অপারেশনটি সত্য নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়াকে উৎসর্গ করা হয়। রাস্তার উপর বিস্ফোরক পুঁতে রাখার পর ওই এলাকার চারপাশে অবস্থান নেয় যোদ্ধারা। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের সামর্থ্য বোঝাতে এই হামলাটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। 24 ঘণ্টা এই এলাকার উপর ইসরায়েলি বাহিনীর নজরদারি চলার পরও হামাস সেখানে এরকম পরিকল্পিত অভিযান চালাতে পারছে। ইসরায়েলি সেনাদের বহনকারী জিপগুলো ঘটনাস্থলে আসতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। একটি জিপকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাইরে চলে যেতে দেখা যায়। জিপটির পেছনের অংশ পুড়ে কালো হয়ে গেছে। বিস্ফোরণের পর ইসরায়েলি সেনারা দ্রুত হতাহতদের তুলে নিয়ে স্থান ত্যাগ করে। এ সময় তাদের ওপর অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালায় প্রতিরোধ যোদ্ধারা। গত কয়েকদিনের মধ্যে এটি হামাসের পরিচালিত এ ধরনের দ্বিতীয় অভিযান। ভিডিওতে হামাস জানিয়েছে তাদের পরবর্তী আক্রমণ হবে আরও শক্তিশালী। আল কাসাম ব্রিগেডস তাদের বিবৃতিতে জানিয়েছে রবিবার খান ইউনিসের উত্তর দিকে হামাদ সিটির আল হাউস শহরে ইসরায়েলি বাহিনীর উপর একটি ব্যারেল বোমা ও একটি সাদমিয়া বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। দুটি হামলায় কয়েক সেনা নিহত কিংবা আহত হয়েছেন। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা রবিবার খান ইউনিসের কাছে আল কুর্দ পাহাড়ের পাদদেশে ইসরায়েলি সেনাদের কমান্ড হেডকোয়ার্টার লক্ষ্য করে 107 মিলিমিটারের রকেট হামলা চালিয়েছে। এছাড়া গাজার কাছে ইসরায়েলের মার্স সেনা পোস্টেও রকেট হামলা চালানো হয়েছে। গাজার হামাদ শহরে সেনা অবস্থানের ওপর মর্টার হামলা করেছে সংগঠনটির আরেক দল যোদ্ধা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চূড়ান্ত করার চেষ্টায় ইসরায়েল পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার তেল আবিবে পৌঁছান তিনি। মার্কিন কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করতে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। যদিও হামাস বলেছে তারা আশাবাদী হতে পারছে না। ইসরায়েলে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন ব্লিংকেন। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের শীর্ষ মার্কিন কূটনীতিকের 10ম সফর এটি।
গাজায় যুদ্ধবিরতি করা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিনের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপনের কয়েকদিন পর ব্লিংকেন এই সফরে গেলেন। প্রস্তাবটি নিয়ে গত সপ্তাহে কাতারের দোহায় আলোচনা শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই একটি চুক্তি হওয়া নিয়ে আশা প্রকাশ করেছে। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে তারা এ বিষয়ে অগ্রগতি হওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারছে না। ব্লিংকেনের সফরসঙ্গী এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শীর্ষ মার্কিন কূটনীতিক সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদাভাবে দেখা করবেন। এরপর মঙ্গলবার মিশরে যাত্রা করবেন বলে পররাষ্ট্র দফতর জানিয়েছে। চুক্তিতে মতভেদ থাকা বিভিন্ন বিষয়ের মধ্যে আছে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার বিষয়টি। হামাস সেনা সরিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে, তবে ইসরায়েল সেটি করবে কিনা প্রশ্ন আছে তা নিয়ে। হামাস বলেছে, যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে নস্যাৎ করতে চায় নেতানিয়াহু। তিনি এই চুক্তির পথে প্রধান বাধা। মুক্তিকামী সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, নতুন প্রস্তাবে নেতানিয়াহুর শর্ত পূরণ হয়েছে এবং প্রস্তাবটি তাদের পক্ষেই যাচ্ছে। বিশেষ করে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার, নেতজারিম ও রাফা ক্রসিং সহ গাজার গুরুত্বপূর্ণ স্থানগুলোর দখল ছেড়ে দেওয়ার বিষয় ইসরায়েল যা চাইছে তাই রয়েছে যুদ্ধবিরতি প্রস্তাবে। তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধের আলোচনা চালিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে রাশিয়া। গত শনিবার মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে দাবি করা হয়, নিজেদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি করার পরিকল্পনা করছিল। এজন্য চলতি মাসে উভয় দেশ কাতারে প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল। একই রিপোর্টে আরও বলা হয়, চুক্তিটি উভয় দেশকে আংশিক যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারত, কিন্তু রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে কাতারের আলোচনা বাস্তবায়ন বন্ধ হয়ে গেছে। এই রিপোর্টের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, কেউ কোনো কিছু ফাঁস করেনি, কারণ ফাঁস করার মতো কিছুই ছিল না। বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়া ও কিয়েভ সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনা হচ্ছে না। চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয়ই পরস্পরের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোর উপর হামলার অভিযোগ করে আসছে। অবশ্য উভয়ই তা অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। চলতি মাসে কিয়েভ লক্ষ্য করে এটি রাশিয়ার তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেহরি পপকো দাবি করেন, এই হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক দাবি করেন, হামলায় ব্যবহৃত 8টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 5টি ধ্বংস করা হয়েছে। এর মধ্যে কিয়েভ লক্ষ্য করে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র রয়েছে। অন্যদিকে রাশিয়ার ভেতরে কুরস্ক অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। তারা সেখানে আরও একটি সেতু ধ্বংস করে দিয়েছে। এর আগে কুরস্ক অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে ইউক্রেন। বাংলাদেশে ভয়ঙ্কর সহিংসতা হচ্ছে, বাড়িঘর পুড়ছে এবং কান্না জড়িত কণ্ঠে নারীরা সাহায্যের আবেদন করছে, এমন মর্মান্তিক সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে দাবি করে অনেকে সেই ভিডিওগুলো শেয়ারও করছেন, যাদের অগ্রভাগে রয়েছে উগ্র ডানপন্থীরা। বিবিসি বলছে, তাদেরই একজন স্টিফেন ইয়াক্সলি লেলন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টমি রবিনসন নামে পরিচিত। উগ্র ডানপন্থী এই ব্যক্তি যুক্তরাজ্যের দাঙ্গার সময়ও বিভ্রান্তিকর পোস্ট করার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন। কিন্তু বিবিসির তথ্য যাচাই বিভাগ এবং গ্লোবাল ডিসইনফরমেশন টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন সব ভিডিও যাচাই করতে গিয়ে দেখেছে যে সেগুলোর অনেকগুলোই আসলে ভুয়া খবর। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের অনেকে হামলার শিকার হয়েছেন, যাদের মধ্যে হিন্দু মুসলিম উভয়ই রয়েছেন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের কট্টর ডানপন্থী দলের নেতাকর্মীরা ওইসব হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে যে বাংলাদেশের ইসলামপন্থীরা একটি মন্দিরে হামলা চালিয়েছে, কিন্তু বিবিসি জানিয়েছে ভিডিওটি আসলে চট্টগ্রামের। সেখানে নবগ্রহ মন্দিরের পেছনে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। বিবিসি ভেরিফাইয়ের হাতে এই ঘটনার কিছু ছবি এসেছে। সেখানে দেখা যাচ্ছে হামলার সময় আওয়ামী লীগ নেতাদের ছবি সহ বেশ কিছু পোস্টার পোড়ানো হয়েছে। মন্দিরের কর্মকর্তা স্বপন দাস বিবিসিকে জানিয়েছেন, গত 5ই আগস্ট দুপুরে আওয়ামী লীগের ওই কার্যালয়ে হামলা হয়। আবার ক্রিকেটার লিটন দাসের বাড়ি পোড়ানো হয়েছে বলেও একটি
ভুয়া খবর গণমাধ্যমে ছড়ানো হয়েছে। ভারতে যারা এসব পোস্ট শেয়ার করছেন তাদের অনেকেই উগ্র ডানপন্থী এবং হিন্দু জাতীয়তাবাদের সমর্থক। তারা শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ বিষয়ে অসংখ্য উদ্দেশ্য প্রণোদিত খবর ছড়িয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।